দেখো, সোজা কথায় আসি যে পুরো ভালো মতো আলোচনা করার মতো ভালো আজকে তো হয়নি, কিন্তু তবু যেসব মেন সেগমেন্টগুলো হয়েছে বা ইম্পর্ট্যান্ট সেগমেন্টগুলো হয়েছে বা যেগুলো ফিউচারে অ্যাকচুয়ালি কাজে দিতে পারে সেই সব সেগমেন্টকে নিয়ে একটু কথা বলা যাক। মানে বলা যেতে পারে রয়ের মেন হাইলাইটগুলো নিয়ে একটু কথা বলা যাক এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো আজকে যেখান থেকে হচ্ছিল সেই এরিনার সাথে ইসিডব্লিউর একটা ইতিহাস জড়িয়েছিল। আর ইসিডব্লিউকে বানিয়েছিল আমাদের পল হেমন। তো সেই কারণে আজকের এই শহরের গোড বলা যেতে পারে পল হেমনকে। তো আমরা রয়ের শুরুতে দ্য ভিশন মানে সেথ রলিন্সের টিমের একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে সেথ রলিন্স, পল হেমন, ব্রন ব্রেকার, ব্রনসন রিড সবাই আসে। সবার প্রথমে তো পল হেমন নিজেকেই গোড বলে অ্যানাউন্স করে এই শহরের, কারণ যেমন বললাম ইসিডব্লিউর একটা ইতিহাস জুড়ে ছিল এই শহরের সাথে। তো পল হেমন নিজেকে ভালো মতো ইন্ট্রোডিউস করার পর ভিশনের প্রত্যেককে ইন্ট্রোডিউস করে, মানে প্রত্যেক সপ্তাহে যা হয় আর কি। মানে ব্রন ব্রেকারকে ফিউচার রেসলমেনিয়া মেইন ইভেন্টার বলে মানে পল হেমন অ্যানাউন্স করে। ওই দিক থেকে ব্রনসন রিডকে ট্রাইবেল থিফ, দ্য ওনার অফ সুলা ফালা এইসব বলে অ্যানাউন্স করে। আর তারপর সেথ রলিন্সেরও প্রশংসা করতে থাকে যে সেথ রলিন্স পল হেমনের থেকেও বেশি মানে এখানে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে এইসব বলে। কিন্তু সেথ রলিন্স কিছু বলতো তার আগেই আমরা দেখতে পাই সেখানে চলে আসে দ্য মেইন ইভেন্ট জে উসো। আর জে উসো আজকে রিং অবধি আসে না, কারণ জে উসো জানতো যে রিং অবধি গেলে তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কারণ নাম্বার অফ গেম জে উসোর এগেনস্টেই যাবে। কিন্তু জে উসো আজকে অডিয়েন্সে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে ইট করতে থাকে। তো আমরা দেখতে পাই যে জে উসো মাঝখানে ব্রন ব্রেকারকে লিটল পাপ্পি বলে দিয়েছিল। তার কারণ হচ্ছে ব্রন ব্রেকারকে পল হেমন এখন নেক্সট বিগ ডগ বলছে, আর বলছে দিস ইজ হিজ ইয়ার্ড নাও। আর সত্যি কথা বলতে যখন পল হেমন ব্রন ব্রেকারকে এসব বলছিল না, তখন রোমান রিংসের সেই 2017-18 কথা মনে পড়ে যাচ্ছিল। সেই সময় রোমান রিংসের সেম কথা বলতো যে আই অ্যাম দ্য বিগ ডগ, আই অ্যাম নট আ গুড গাই, আই অ্যাম নট আ ব্যাড গাই, আই অ্যাম দি গাই অ্যান্ড দিস ইজ মাই ইয়ার্ড নাও। তো সত্যি একটা নস্টালজিয়া ফিল হচ্ছিল। কিন্তু যাই হোক না কেন, যেহেতু ব্রন ব্রেকারকে এখন বিগ ডগ বলা হচ্ছে, তো সেই কারণে যেউসো ব্রন ব্রেকারকে পাপ্পি বলে দিয়েছিল, মানে লিটল পাপ্পি। আর বলে দিয়েছিল যে ব্রন ব্রেকার একটু বেশিই কথা বলে। কিন্তু সেথ রলিন্স হচ্ছে সেই বন্ধু, হয় না মানে ধরো তোমাদের কোনো বন্ধুর নামে তুমি মানে ছোটোখাটো কিছু বললে, মানে ছোটোখাটো কোনো বাজে কথা বললে, কিন্তু তোমার বন্ধু তার সামনে গিয়ে সেটাকে এমন বাড়িয়ে চড়িয়ে বললো যে তুমি কি না কি বলে দিয়েছো তাকে। তো সেথ রলিন্স আজকে ঠিক সেই কাজটাই করেছে। মানে জেউসও তো ব্রন ব্রেকারকে লিটল পাপ্পি বলেছিল, কিন্তু সেথ রলিন্স তো সেটাকে কোন পর্যায়ে নিয়ে চলে গেছে যে দেখ ও তোকে অপমান করছে, তোর পরিবারকে অপমান করছে, তোর একে অপমান করছে, তাকে অপমান করছে, বলছে তোর মধ্যে কোনো দম নেই, এই হ্যানা ম্যানা তেনা বলে ব্রন ব্রেকারকে পুরো বাড়ে তুলে দিয়েছিল। আর ব্রন ব্রেকারের মাথা তো এমনিই গরম, তাই ব্রন ব্রেকার তো সেই সময় জেউসোকে অ্যাটাক করতে চলে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে আমাদের সেথ রলিন্স, পল হেমন এরা সেই সময় ব্রন ব্রেকারকে সামলে নেয়। কিন্তু আসল কথা আসে এরপর, কারণ আজকে জেউসো আর ব্রন ব্রেকারের ম্যাচ হওয়ার কথা ছিল। তো জেউসো সেই কথাই বলে যে আজকে ব্রন ব্রেকারকে জেউসো একটা শিক্ষা দিতে চলেছে। কিন্তু যেমন বললাম যে এই শহরের সাথে ইসিডব্লিউর একটা ইতিহাস জড়িয়ে আছে, তো সেই কারণে পল হেমন বলে যে আজকের মেন ইভেন্টে যে ম্যাচটা হতে চলেছে সেটা কোনো নর্মাল ম্যাচ হবে না। এই বলে সে কথা বিভিন্নভাবে ঘোরাতে থাকে যে ম্যাচটা কী কী হতে পারে বা কী না হতে পারে। তো জেউসো বলে যে দেখ ভাই, অত বেশি কথা বলতে হবে না, আমি তোর কথা বুঝে গেছি, তুই এটাই বলতে চাইছিস যে মেন ইভেন্টে আমাদের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেটা হতে চলেছে এক্সট্রিম, কারণ সেটা হতে চলেছে একটা এক্সট্রিম রুলস ম্যাচ। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, ইট এই বলে জেউসো মানে মেন ইভেন্টে এক্সট্রিম রুলস ম্যাচের একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এইভাবেই আজকের রয়ের মেন ইভেন্ট সেট হয়ে যায়, যেখানে আমরা আজকের রয়ের মেন ইভেন্টে জেউসো ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটা এক্সট্রিম রুলস ম্যাচ দেখতে চলেছি। এছাড়া আজকে আমরা মিস্টার ইগুয়ানাকে আবার রতে দেখতে পেয়েছিলাম, কারণ আজকে জাজমেন্টের একটা ম্যাচ ছিল, মানে জাজমেন্টের ফিন ব্যালের আর জেডি ম্যাকডোনার এগেনস্টে দাঁড়িয়ে ছিল আজকে ড্র্যাগন লি আর মিস্টার ইগুয়ানা। তো এই ম্যাচের মাঝখানে আমরা আবার ফিন ব্যালার আর মিস্টার ইগুয়ানার মধ্যে একটা মোমেন্ট দেখতে পাই। আমি তো ভেবেছিলাম আজকেও হয়তো আমরা দিমনিতোকে আবার দেখতে পাবো, কিন্তু আজকে আমরা দিমনিতোকে দেখতে পাই না। কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট আসে তখন, যখন আমরা দেখতে পাই যে আমাদের ডার্টি ডমিনিক মিস্ট্রিও এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করে। মানে রেফারির যখন নজর থাকে না, তখন সে তার আর কি নোংরা কাজকর্ম করতে শুরু করে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের ফিন ব্যালার এই ম্যাচটা জিতে যায় তার টিমের জন্য, যখন সে ড্র্যাগন লিকে তার ফিনিশার কুডিগ্রাস লাগিয়ে দিয়েছিল। তো তারপর আমরা দেখতে পাই যে পুরো জাজমেন্টে মিলে মিস্টার ইগুয়ানা আর ড্র্যাগন লিকে অ্যাটাক করতে যায়। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে যখন আমাদের ডমিনিক মানে অ্যানাউন্সার টেবিলে উঠে দাঁড়িয়েছিল, তখন সেখানে চলে আসে ট্রিপলের মেগা চ্যাম্পিয়ন এল হিও ডেল ভিকিঙ্গো। তো এল হিও ডেল ভিকিঙ্গোকে আজকে আমরা আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়েছি। তো প্রথম দিকে দেখে মনে হচ্ছিল সে হয়তো ডমিনিক মিস্ট্রিওকে আজকে টেক ডাউন করে নেবে,
কিন্তু না, লাস্টে আমরা দেখতে পাই জাজমেন্টের নাম্বার গেম আজকে আবার মানে তাদের সাথ দিয়েছে। আর যেহেতু এল হিও ডেল ভিকিঙ্গো আজকে মানে একা ছিল, তো পুরো জাজমেন্টে মিলে তাকে ঘিরে নেয়, তাকে অ্যাটাক করতে থাকে। লাস্টে আমরা দেখতে পাই যে আজকে জাজমেন্টেই স্ট্যান্ড টল করে, যেখানে ডমিনিক মিস্ট্রিও তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সাথে সাথে আমাদের ট্রিপলের মেগা চ্যাম্পিয়নশিপটাও রেইজ করতে থাকে হাওয়ায়। তো আজকে তো জাজমেন্টের আপার হ্যান্ড ছিল, কিন্তু দেখা যাক কতদিন এটা থাকে। আর আজকে আমরা এজে স্টাইলসকেও দেখতে পাইনি। এজে স্টাইলস যখন ফিরে আসবে তখন তো ডমিনিকের অবস্থা আবার খারাপ হতে চলেছে। কিন্তু হ্যাঁ, এই সেগমেন্টটা কেন ছিল? এই সেগমেন্টটা এই কারণেই ছিল কারণ সামনে হতে চলেছে আরেকটা ওয়ার্ল্ডস কোলাইড, যেখানে ট্রিপল এ আর ডাব্লিউডাব্লিউ আবার সামনাসামনি আসবে। আর সেইখানের মেইন ইভেন্ট হতে চলেছে এল হিও ডেল ভিকিঙ্গো ভার্সেস ডমিনিক মিস্ট্রিও ফর ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপ। তো এইটাকে বিল্ড করার জন্যই আজকে বেসিক্যালি এই সেগমেন্টটা দেওয়া হয়েছিল, আর যেখানে আজকে জাজমেন্ট ডে আর ডমিনিক স্ট্যান্ড অল করেছে। এছাড়া নিকি বেলার ফ্যান্সদের জন্য একটা আনন্দের খবর আছে, তার কারণ হচ্ছে আজকে মানে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লিঞ্চ ভার্সেস নাটালিয়ার মধ্যে একটা ম্যাচ হচ্ছিল। এবার নাটালিয়ার কথা আর কী বা বলবো, নাটালিয়া অন্যান্য প্রমোশনে গিয়ে নিজেকে লেজেন্ড বলে দাবি করতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউতে সে কোনো কমবেন না। তো আজকেও আমরা দেখতে পাই যে বেকি লিঞ্চ খুব সহজে নাটালিয়াকে এই ম্যাচে হারিয়ে দিয়েছিল, মানে অ্যাকচুয়ালি খুব সহজেই হারিয়ে দিয়েছিল। আর নাটালিয়াকে হারানোর পর আমরা দেখতে পেয়েছিলাম যে বেকি লিঞ্চ আর কি তাদের মানে তার উপর, তারপর ম্যাক্সিন ডুপ্রি, এদের সবার উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তাদেরকে বাঁচাতে কে আসে? সেই সময় তাদেরকে বাঁচাতে সেখানে চলে আসে নিকি বেলা। আর নিকি বেলা আসার পর বেকি লিঞ্চের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ নিকি বেলা আজকে বেকি লিঞ্চকে টেক ডাউন করে নিয়েছে আর একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে নিকি বেলা এরপর আসছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এরপর নেক্সট আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে বড় ফিউডটা দেখতে চলেছি সেটা হতে চলেছে বেকি লিঞ্চ ভার্সেস নিকি বেলার মধ্যে। তো যারা যারা নিকি বেলার ফ্যান্স বা যারা পুরোনো দিন থেকে নিকি বেলাকে দেখে আসছো, তাদের জন্য এটা একটা বিশাল আনন্দের খবর যে নিকি বেলা আবার একটা চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেতে চলেছে। তো দেখা যাক নিকি বেলা বেকি লিঞ্চকে হারিয়ে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এবার চ্যাম্পিয়নশিপের যখন কথা হচ্ছে, তখন আজকে রয়ের মেন হাইলাইট যেটা ছিল, হ্যাঁ আজকে রয়ের বলতে গেলে মেন হাইলাইট এটাই ছিল যে আমাদের ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নায়োমি আজকে নিজের সিচুয়েশনকে অ্যাড্রেস করতো, যে তার সাথে অ্যাকচুয়ালি হয়েছেটা কি আর সে কেন মেডিকেলি ক্লিয়ার না। তো আমরা দেখতে পাই হোয়াটস অন ইয়োর মাইন্ড বলে যে স্টেফেনি ম্যাকম্যানের একটা পডকাস্ট টাইপের শো হয়, সেইখানে আজকে বিগ জিম মানে জিমি উসো আর নায়োমি এটা অ্যানাউন্স করেছে যে নায়োমি হতে চলেছে মা, সে এখন প্রেগনেন্ট, আর সেই কারণে সে এখন 9 মাসের জন্য অন্তত ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে থাকবে। তো এটা একটা আনন্দের খবর, সবাই খুব আনন্দ পায়। তো আমরা দেখতে পাই সেখানে সবার খুব হাসি খুশি মুখ হয়, এমনকি যখন এটা অ্যানাউন্স করা হয় যে নায়োমি প্রেগনেন্ট, তখন অডিয়েন্স একটা হিউজ পপ দিয়েছিল। তো আমরা দেখতে পাই নায়োমির চোখে জল। নায়োমি এটাই অ্যানাউন্স করতে এসেছিল যে যেহেতু সে এখন মা হতে চলেছে, সে এখন ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ করতে পারবে না। কিন্তু এইখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল যে আমরা এতদিন কি দেখেছি, যখন এরকম কোনো ইমোশনাল কিছু অ্যানাউন্স করা হয় তখন সবাই নিজের ক্যারেক্টারের থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু নায়োমিকে ক্রেডিট দিতে হবে যে এইটা অ্যানাউন্স করার পরও নায়োমি নিজের ক্যারেক্টার থেকে বাইরে আসেনি। কারণ যখন অ্যাডাম পিয়ার্স তার থেকে চ্যাম্পিয়নশিপ মানে নিয়ে নিতে চাইছিল, মানে সে তো চ্যাম্পিয়নশিপ রিলিঙ্কুইশ করছিলই, তো যখন অ্যাডাম পিয়ার্স তার থেকে নিয়ে নিতে চাইছিল চ্যাম্পিয়নশিপ, নায়োমি বলে দেখ ভাই, তোরে তো আমি আমার চ্যাম্পিয়নশিপ দেবো না। তো নায়োমি তারপর নিজে সেই চ্যাম্পিয়নশিপটাকে রিলিঙ্কুইশ করে, রিংয়ের মধ্যে রাখে, অ্যাডাম পিয়ার্সকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর যেতে যেতে বলে যে আমি যতদিন ডাব্লিউডাব্লিউতে থাকবো না ততদিন এই চ্যাম্পিয়নশিপটার সাথে তোরা যা ইচ্ছা কর, আমার কিছু যায় আসে না, কিন্তু যখন আমি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবো আর তখন যার কাছে এই চ্যাম্পিয়নশিপটা থাকবে তার অবস্থা আমি খারাপ করতে চলেছি, কারণ তাকে এটা মনে রাখতে হবে, প্রসিড উইথ কশন। এই বলে নায়োমি নিজের চ্যাম্পিয়নশিপকে রিলিঙ্কুইশ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর যেই রিউমারটা এতদিন ধরে চলছিল যে হয়তো নায়োমিকে তার চ্যাম্পিয়নশিপ রিলিঙ্কুইশ করতে হতে পারে, সেটা আজকে সত্যি হয়ে গেছে। কিন্তু যাই হোক না কেন, খবরটা একটা ভালো খবর। আর নায়োমি যেতে যেতে এটাও বলেছিল যে ব্লাড লাইন আরও বড় হতে চলেছে, ব্লাড লাইন কন্টিনিউ হতে চলেছে। তো কিছু রিয়াকশনও আসে এরপরে, কারণ ট্রিপল এইচ একটা টুইট করে লিখেছে কিছু জিনিস চ্যাম্পিয়নশিপের থেকেও বড় হয়, আর এটা সত্যি একটা ভালো নিউজ। এছাড়া আমরা দেখতে পাই বেকি লিঞ্চ লেখে যে প্রেগনেন্ট অবস্থায় চ্যাম্পিয়ন হওয়া কতটা ইররেসপন্সিবল, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেম কাজ কিন্তু বেকি লিঞ্চও সেই করোনার টাইমে করেছিল, মানে 2020 দিকে, যে সময় বেকি লিঞ্চ প্রেগনেন্ট হয়ে গেছিলো, কিন্তু তখন সেও চ্যাম্পিয়ন ছিল আর সে তার চ্যাম্পিয়নশিপ রিলিঙ্কুইশ করেছিল, আর আসুকা নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছিলো মানি ইন দ্য ব্যাংক জিতে। তো নায়োমিও তাকে ছেড়ে দেয়নি, নায়োমিও তাকে রিটুইট করে লেখে যে আমি তো বেস্টের কাছ থেকে এটা শিখেছি, মানে সে তো বেকি লিঞ্চের থেকেই আর কি এসব শিখেছে। তো এই বলে তাদের মধ্যে একটু কথা আদান প্রদান হয়। কিন্তু যাই হোক না কেন, এখন শুধু আমরা নায়োমিকে বলতে পারি বেস্ট অফ লাক নায়োমি, কংগ্রাচুলেশন, গুড নিউজ, ব্লাড লাইন আরও বড় হচ্ছে। জানি না কোথায় গিয়ে ব্লাড লাইন থাকবে, কিন্তু আপাতত বেশ কয়েক মাসের জন্য, মানে বেশ কয়েক মাস কি প্রায় 1 বছরের জন্য আমরা হয়তো নায়োমিকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না, কিন্তু যখন নায়োমি ফিরে আসবে তখন নায়োমি এটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে সেই চ্যাম্পিয়নশিপটার জন্যই ফিরবে। তো ততদিনের জন্য তোমরা সবাই নায়োমিকে কংগ্রাচুলেট করতেই পারো, মানে অন্তত আমার কমেন্ট সেকশনে তো করতেই পারো। এবার চলে আসা যাক আজকে রয়ের মেন ইভেন্টে, কিন্তু এক মিনিট
মেইন ইভেন্টে আসার আগে আমি আগের সেগমেন্টে যেই পডকাস্টের কথা বললাম, মানে যেই স্টেফিনি মিকম্যানের যে পডকাস্টটায় আর কি নাওমি আর জিমি উসো তাদের বেবিকে অ্যানাউন্স করেছিল যে তাদের বেবি আসতে চলেছে, সেটার নাম মনে আমি বলেছিলাম হোয়াটস অন ইওর মাইন্ড, কিন্তু অ্যাকচুয়ালি পডকাস্টটার নাম হচ্ছে হোয়াটস ইওর স্টোরি। তো এই একটা জিনিস আমি মনে একটু ভুল বলে ফেলেছিলাম, তো সেটাকে আমি সংশোধন করে নিলাম। যাই হোক না কেন, এবার চলে আসা যাক রয়ের মেইন ইভেন্টে, যেখানে যেমন বললাম আজকে একটা এক্সট্রিম রুলস ম্যাচ হওয়ার কথা ছিল। তো যে উসোর এন্ট্রেন্স হয়, যেখানে সে তার অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসে, তারপর ব্রন ব্রিকারের এন্ট্রেন্স হয়, তারপর ম্যাচটা শুরু হয়। এবার একটা এক্সট্রিম রুলস ম্যাচ থেকে আমরা কী কী এক্সপেক্ট করতে পারি, সে সব কিছু ছিল, টেবিলস, চেয়ার্স, তাছাড়া ওই দিক থেকে কেন্ডো স্টিক, আর যা যা হয় আর কি, মানে সমস্ত রকমের ব্রুটালিটি ছিল। রিংয়ের মধ্যে অ্যাকশন চলছিল, রিং সাইডে অ্যাকশন চলছিল, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা ছিল এইটাই যে যখন মানে ব্রন ব্রিকারের মনে হয় যে সে কোনোভাবেই জেউসোকে হারাতে পারছে না, তখন আমরা দেখতে পাই সেখানে ব্রনসন রিডের ইন্টারফিয়ারেন্স হয়। আর ব্রনসন রিডের ইন্টারফিয়ারেন্স হওয়ার পর দেখে মনে হয় যে জেউসের অবস্থা খারাপ হতে চলেছে। কিন্তু আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে, আজকে রয়ের ব্যাকস্টেজ থেকে আমরা একটা সেগমেন্ট দেখতে পেয়েছিলাম সিএম পাঙ্ক আর এলে নাইটের মধ্যে, যেখানে আর কি তারা দুজন বলছে যে তাদের দুজনের একে অপরের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু তারা দুজন যদি একে অপরের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের একে অপরের সাথে সমস্যা হতে পারে। তো সেই কারণে মানে সিএম পাঙ্ক বারবার চাইছিল যে দেখ ভাই, তোর সাথে আমার যা সমস্যা আছে সেটা আমরা পরে মিটিয়ে নেবো, কিন্তু সেথ রলিন্সের টিমের সাথে যদি আমাদের মোকাবিলা করতে হয় আমাদের একসাথে কাজ করতে হবে। কিন্তু এলে নাইট কোনোভাবে একসাথে কাজ করার জন্য রাজি ছিল না। কিন্তু যাই হোক না কেন, যখন ব্রনসন রিড এই ম্যাচে ইন্টারফিয়ারেন্স করে তখন আমরা দেখতে পাই যে জেউসোকে সাহায্য করার জন্য বা নাম্বারসকে ইকুয়াল করার জন্য সেইখানে এলে নাইট চলে আসে, আর এলে নাইট এসে ব্রনসন রিডের অবস্থাও খারাপ করে দেয়। কিন্তু তখন আমরা দেখতে পাই এলে নাইটকে মারার জন্য সেখানে ইন্টারফেয়ার করে আমাদের সেথ ফ্রিকিন রলিন্স। এবার সেথ রলিন্স যখন ইন্টারফেয়ার করে ফেলেছিল তখন আর সিএম পাঙ্ক পেছনে বসে থাকতে পারতো। তো যখন সেথ রলিন্সের ইন্টারফিয়ারেন্স হয় তখন আমরা দেখতে পাই যে ওইখানে সিএম পাঙ্কও চলে আসে। তো কিছুক্ষণ সিএম পাঙ্ক আর এলে নাইট একসাথে কাজ করে, কিন্তু রিং সাইডে একটা টেবিল সেট আপ করা ছিল, আর সেথ রলিন্স সিএম পাঙ্ককে এমনভাবে ধাক্কা মারে যে সিএম পাঙ্ক এলে নাইটের গায়ে গিয়ে লাগে আর এলে নাইট সে টেবিলের থ্রু পড়ে যায়। তো সিএম পাঙ্ক ভাবে এটা কী হলো, কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে, কারণ এ তো এমনি আমার শত্রু, কারণ এর এগেনস্টেই তো আমার ম্যাচ হবে ক্লাস ইন প্যারিসে। তো আমরা দেখতে পাই সেখান থেকে আমাদের সিএম পাঙ্ক আর সেথ রলিন্স মারপিট করতে করতে এরিনা ছেড়ে বেরিয়ে যায়। তো এবার এরিনাতে আবার পড়ে থাকে আমাদের যে উসো আর ব্রন ব্রিকার, তো তাদের মধ্যে আবার ম্যাচ কন্টিনিউ হয়, কিন্তু ব্রনসন রিডও সেখানে ছিল। তো এরপর আমরা দেখতে পাই যখন ব্রনসন রিড আর ব্রন ব্রিকার আবার যে উসোর অবস্থা প্রায় খারাপ করে দিচ্ছিল, সেই সময় এন্ট্রি হয় আমাদের TC1 রোমান রেইন্সের। তো বলা যেতে পারে এটাও রোমান রেইন্সের একটা রিটার্নই ছিল। তো রোমান রেইন্স আসে, আর আজকে তো রোমান রেইন্স মানে ব্রন ব্রিকারকেও চাকমা দিয়ে দিয়েছিল, কারণ ব্রন ব্রিকার তার সেই ব্রুটাল স্পিয়ারটার জন্য রেডি হচ্ছিল যেটা সে রিং সাইডে মারে। কিন্তু যখন রোমান রেইন্সের থিম সং বেজে ওঠে তখন সেভাবে যে রোমান রেইন্স হয়তো এন্ট্রেন্সের দিক থেকে আসবে, কিন্তু রোমান রেইন্স সেদিক থেকে আসে না। তো সেভাবে রোমান রেইন্স যখন আসবে আমি আগে স্পিয়ারটা মেরে আসি। তো সে যখন স্পিয়ারটা মারতে যায় তখন আমরা দেখতে পাই যে যেখানে আর কি রিং অ্যানাউন্সার থাকে সেই দিক থেকে রোমান রেইন্স এসে তাকেই একটা স্পিয়ার মেরে দেয়, আর তারপর তো সে ব্রনসন রিডকে সুপারম্যান পাঞ্চও মারে। তো এইভাবে আমরা দেখতে পাই সে ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের অবস্থা খারাপ করে দেয়, তারপর ব্রন ব্রিকারকে রিংয়ের উপর ছুঁড়ে মারে, যেখানে ব্রন ব্রিকার গিয়ে পড়ে একটা টেবিলের উপর, আর তারপর জেউসো একটা উসো স্প্ল্যাশ মেরে দেয় সে টেবিলের থ্রু, আর এইভাবে জেউসো ব্রন ব্রিকারকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। আর তারপর রোমান রিংস আর জেউসো সেলিব্রেট করতে থাকে, আর অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিল রোমান রিংস জেউসোর জন্য হ্যাপি। আর লাস্টে আমরা দেখতে পাই যে ব্রন ব্রিকারের অবস্থা তো খারাপ হয়ে যায়, কিন্তু পল হেমন আর ব্রনসন রিড তারপর রোমান রিংসের দিকে তাকিয়ে কিছু কথা বলতে থাকে, আর রোমান রিংস একটা ভালো কথা বলে যে দেখ বাচ্চা, আমি না জুতোর জন্য মারপিট করি না, আমি যদি কম্পিট করি তো সেটা চ্যাম্পিয়নশিপের জন্য করি, তোকে আমি ক্ল্যাশ ইন প্যারিসেই দেখে নিচ্ছি। এইভাবে বলা যেতে পারে আনঅফিসিয়ালি আপাতত ক্ল্যাশ ইন প্যারিসের জন্য রোমান রিংস আর ব্রনসন রিডের ম্যাচও কনফার্ম হয়ে গেছে। এখন অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু হ্যাঁ এই ম্যাচটাও প্রায় কনফার্ম হয়ে গেছে। আর ক্ল্যাশ ইন প্যারিসে আমরা রোমান রিংস ভার্সেস ব্রনসন রিডের মধ্যে ম্যাচ দেখতে চলেছি। আর রোমান রিংসের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো এইটাই আজকে, যে আজকে ব্রনসন রিড রোমান রিংসের জুতো চুরি করতে পারেনি। তো এইভাবেই আজকের শেষ হয়, আর আমি এবার রকে নিয়ে কী বা বলবো। যেমন বললাম যে কিছু সেগমেন্ট মনে হয় যেন প্রত্যেকবার ডাব্লিউডাব্লিউ রিপিট করছে, যেমন রোমান রিংসের এই সেগমেন্টটাই দেখে নাও, রোমান রিংস যতবারই আসে ততবার রোমান রিংস না হয় মার খায় না হয় মারে। যেমন এই সপ্তাহে রোমান রিংসের অ্যাপারেন্ট ছিল, নেক্সট উইকে হয়তো রোমান রিংস আবার মার খাবে। তো এইটাই রিপিট হয়ে যাচ্ছে, রোমান রিংসের তরফ থেকে আমরা কোনো প্রোমো বা কিছু দেখতে পাচ্ছি না। তো এই একটা জিনিস একটু বোরিং লাগে। তাছাড়া কিছু বোনাসের কথা যদি বলি, তো আজকে আমরা ব্যাক স্টেজে দেখতে পেয়েছিলাম যে আবার সেই আসুকা, কাইরি সেন,
আর ইও স্কাই এদের মধ্যে ঝামেলা লেগে গেছে, কারণ যেহেতু আজকে ইও স্কাইয়ের যখন ম্যাচ হচ্ছিল তখন রিয়া রিপ্লি তাকে বাঁচাতে এসেছিল, আর ইও স্কাই ব্যাকস্টেজে আসুকা আর কাইরি সেনকে তাকে বাঁচাতে আসতে বা তার ম্যাচ ইন্টারফেয়ার করতে বারণ করে দিয়েছিল। তো আসুকা বলে আচ্ছা রিয়া রিপ্লি তোর ম্যাচ ইন্টারফেয়ার করতে পারে, কিন্তু আমরা ইন্টারফেয়ার করলেই দোষ, এই বলে তাদের মধ্যে একটা ঝামেলা লেগে যায়। তো আমরা তখন দেখতে পাই যে ইও স্কাই পুরো বিরক্ত হয়ে যায়। ইও স্কাই ভাবে না তো আমার রিয়া রিপ্লিকে চাই, না তো আমার আসুকাকে চাই, আমাকে আমার মতো ছেড়ে দেয় বলে চিৎকার করতে করতে ইও স্কাই সেখান থেকে চলে যায়। এছাড়া আমরা সেমাস আর রুসেভের মধ্যেও দেখেছিলাম যে সেমাসের যখন ইন্টারভিউ হচ্ছিল তখন আবার সেমাস আর রুসেভের মধ্যে মারপিট লাগতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় অ্যাডাম পিয়ার্স তাকে থামিয়ে দেয়। আর অ্যাডাম পিয়ার্স বলে তোরা দুজনকে মারতে চাস তো তোরা মারবি, শেষবারের মতো মারবি, কারণ ক্ল্যাশ অ্যাট প্যারিসে মানে ক্ল্যাশ ইন প্যারিসে হতে চলেছে একটা গুড ওল্ড ফ্যাশন ডনি ব্রুক ম্যাচ বিটুইন সেমাস অ্যান্ড রুসেভ। তো এই ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে ক্ল্যাশ ইন প্যারিসের জন্য, একটা গুড ওল্ড ফ্যাশন ডনি ব্রুক ম্যাচ সেমাস আর রুসেভের মধ্যে হবে, আর সেই ম্যাচে দেখা যাক আলটিমেটলি কে জেতে। তো এই ছিল আজকের র, যেমন বললাম খুব একটা ইম্পর্টেন্ট কিছু ছিল না, কিন্তু যেসব মেন সেগমেন্ট ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেল আমার। তো তোমরা বলো তোমাদের আজকে রকে নিয়ে মতামত কি। আমার তো যেমন বললাম মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, আবার খুব একটা বাজেও লাগেনি, দেখার মতো র ছিল। কিন্তু তোমাদের মতামত কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তার সাথে কমেন্ট বক্সে যে হাইপ বাটনটা পাবে সেটাও পারলে প্রেস করে দিয়ে যাও, সেটাও চ্যানেলের একটু লাভ হতে পারে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।